মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় কন্ডিশনালস। আমরা ছোটবেলা থেকেই বিশেষ করে এই কন্ডিশন সম্পর্কে দ্যাট মিন্স শর্তযুক্ত বাক্য পড়ে এসেছি, রাইট? কিন্তু আজকে আমরা একটু ভিন্নভাবে শিখব, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দৈনন্দিন আমরা যে ইংরেজি লিখি সেখানে আমরা কিভাবে এই কন্ডিশনকে একেবারে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারি। যাই হোক, তারই ধারাবাহিকতায় আজকে আমরা যা যা শিখব তা হলো প্রেজেন্ট টেন্সের বেসিসে কন্ডিশনের ব্যবহার। এখানে আমরা লক্ষ্য করছি এগুলোর সাথে আমরা একেবারে ছোটবেলা থেকেই পরিচিত। এরপরে পাস্ট টেন্সের বেসিসে অর্থাৎ কন্ডিশনের ব্যবহার, এগুলোর সাথেও আমরা বেশ পরিচিত। ওকে, আর উদাহরণস্বরূপ হিসেবে আমি বাংলায় বাক্যগুলো রেখেছি। যাই হোক, আজকে আপনাদের জন্য বেশি কাজ থাকবে। এরপরে ব্যতিক্রম কিছু বাক্য আছে, অর্থাৎ কন্ডিশনযুক্ত ব্যতিক্রম বাক্য। এরপরে পারফেক্ট টেন্স হলে তার বেসিসে কীরকম বাক্য আমরা তৈরি করতে পারি। এরপরে এখানেও আবার ব্যতিক্রম আছে, এখানে এই যে এরকম ব্যতিক্রম যা যা আছে হরিবার এরকম রেখেছি। এরপরে বেশ কিছু উদাহরণ রেখেছি, এগুলোকে আমরা করব, আপনাদের জন্য কাজও দিব। ওকে, অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফে আমরা এগুলোকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি যদি আমাদের জানা থাকে। ওকে, যেমন এখানে জাস্ট একটু পড়ছি যে নেপোলিয়ান যদি রাশিয়াকে আক্রমণ না করতো, ওকে সরি নেপোলিয়ান না, এখানে আমরা হিটলার দিতে পারি। ওকে, নেপোলিয়ানও দিতে পারি, হরিবার জাস্ট ইমাজিন করছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতেছে, তো আসলে নেপোলিয়ান না, এখানে মূলত হিটলার হবে। সরি, এত বড় ভুল। ওকে, এরপরে দেখি যে হামাস যদি জিম্বিদের ফেরত দিত তাহলে ইসরায়েল যুদ্ধ বন্ধ করতো। অর্থাৎ এই যে যে গুরুত্বপূর্ণ কিছু বাক্য আছে যখন আমরা লিখতে যাই দৈনন্দিন ইংরেজি লেখায়, তখন কিন্তু আমাদের এই কন্ডিশনের অনেক বেশি প্রয়োজন হয়। এরপরে ব্যতিক্রম আছে, তারপরে অ্যাজ দ্য অ্যাজ ইভের ব্যবহারটা আছে। ওকে, আরও ব্যতিক্রম কিছু আছে। যাই হোক, আমরা মূল আলোচনা শুরু করতে পারি। দেখুন, আমি শুরুতেই একটু বলে রাখি, সাধারণত যেহেতু আমরা এইগুলোর সাথে ভালোই পরিচিত, অর্থাৎ আমরা সাধারণত জানি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের বাক্যটি উইল, ক্যান, মে অর্থাৎ সাবজেক্ট হবে। এরপরে কি হবে, এই উইল, ক্যান অথবা মে এরপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে। এটা আমরা জানি, ছোটবেলা থেকে এগুলোর সাথে পরিচিত। পাস্ট টেন্স হলে কি হবে, উড হবে, কুড হবে, মাইট হবে। অর্থাৎ এগুলোর কি, এগুলোর পাস্ট ফর্ম ক্যান এর পাস্ট ফর্ম কুড, মে এর পাস্ট ফর্ম মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। আবারও যখন অর্থাৎ কন্ডিশন যুক্ত বাক্যটি অর্থাৎ ইফ যুক্ত বাক্যটি যখন উড হবে, দ্যাট মিন্স পাস্ট পারফেক্ট হবে, তখন কি উড হ্যাভ, পরের বাক্যটি কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এরপরে ভার্বের থ্রি ফর্ম। এগুলোর সাথে আমরা বেশ পরিচিত, এই জন্য এগুলোকে একটু আমরা পাশ কাটিয়ে কাটিয়ে যাব, একটু মানে তড়িৎ গতিতে যাব আর কি, ঠিক আছে ইজিলি। ওকে, আমরা মূল আলোচনা শুরু করতে পারি। এখানে লিখে রেখেছি যে প্রেজেন্ট টেন্স হলে আমরা কি করব, যে সাবজেক্ট এরপরে কি লিখব, উইল, ক্যান, মে এরপর ভার্বের বেস ফর্ম। অর্থাৎ এই কন্ডিশনযুক্ত বাক্যটি যা হবে তার সাথে উপযুক্ত একটি বাক্য আমরা পরে লিখে দিই। যেমন যদি তুমি আসো আমি যাব, জাস্ট এখানে আমরা কি সহজে লিখে দিতে পারি যে যদি তুমি আসো, ইফ ইউ কাম দ্যাট মিন্স আই উইল গো, রাইট? এগুলো আমাদের সমস্যা নেই, এগুলো আমি লিখলাম না, জাস্ট এখানে বলে দিলাম। এরপরে যেমন আছে যদি তুমি আসো আমি যেতে পারি, তার মানে কি ক্যান। ওকে, আমি যেতে পারি। ওকে, অর্থাৎ আমরা কি এটাকে ক্যান দিয়ে করতে পারি, সাবজেক্ট এরপরে ক্যান। ওকে, এরপরে লিখছে যদি তুমি আসো দয়া করে বইটি এনো, হয় না এরকম বাক্য? তার মানে আমি এই বাক্যটি কি করব, কারণ এই দুটির সাথে আমরা বেশ পরিচিত, যেমন উইল অথবা ক্যান অথবা মেই এই অক্সিলারি ভার্বের সাহায্যে আমরা করতে পারি, কিন্তু আমি এই অংশটি কি করব, অর্থাৎ আমরা এই উইল, ক্যান, মে ছাড়াও অর্থাৎ আমরা একেবারে ইম্পারেটিভ সেন্টেন্সও কন্ডিশনযুক্ত বাক্যে লিখতে পারি। যেমন এখানে লিখলাম যে ইফ ইউ কাম মানে যদি তুমি আসো, এরপরে কি প্লিজ অর্থাৎ বইটি নিয়ে এসো। ব্রিং ব্রিং দ্য বুক অর্থাৎ বইটি এনো, রাইট? অর্থাৎ আমরা এখান থেকে পরিচিত হলাম যে যদি ইফ যুক্ত কন্ডিশনযুক্ত বাক্য থাকে তাহলে আমরা কি করতে পারবো, অর্থাৎ আমরা ইম্পারেটিভ বাক্যেও লিখতে পারবো, রাইট? অর্থাৎ ইম্পারেটিভ আমরা জানি যে ভার্ব দিয়ে শুরু হয়, অথবা সাথে এই যে এই ধরনের এক্সপ্রেশন থাকে, পরিবার। অর্থাৎ আমাদের এই প্রেজেন্ট টেন্স হলে এরপরে পরবর্তী যে বাক্যটি আছে তা গঠন করাটা সহজ হবে বলেই আমি মনে করি। ওকে, এখন কিছু ট্রিক আছে ঠিক যাদের কমপ্লিটিং, বিশেষ করে আমরা জানি যে ওকে এইচইসি বা জ্বালানি
ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট আছেন বা এইচএসসি লেভেলের স্টুডেন্ট আছেন, তাদের জন্য একটি ট্রিক, বা এই ট্রিকটা ফলো করাটা অতটা ভালো হবে কিনা জানি না। যাই হোক, আপনার কাছে যদি অনেক বেশি দুর্বোধ্য মনে হয় তাহলে আপনি এই ট্রিকটি ফলো করবেন। এই ট্রিকটি আপনার জন্য অনেক বেশি কাজে দিবে। অর্থাৎ কন্ডিশনযুক্ত যে কোনো বাক্যই হোক না কেন, ইফ যুক্ত, আপনি এই যে শূন্যস্থানটি থাকবে অর্থাৎ পরবর্তী বাক্যটি, ওকে, অর্থাৎ যে বাক্যটি স্বাধীন, সেই বাক্যটিকে আপনি যা করতে পারেন তা হলো শুধুমাত্র এই বাক্যটি লিখে দিবেন, অর্থাৎ আই উইল হেল্প ইউ। ওকে, আই উইল হেল্প ইউ, অর্থাৎ এই কন্ডিশনযুক্ত বাক্যটি যেই টেন্সেই থাকুক না কেন, অর্থাৎ সেই টেন্স অনুযায়ী আপনি এইগুলোর পরিবর্তন করবেন আর শুধুমাত্র এই হেল্প এই অংশটাকে যোগ করে দিবেন। দেখুন, এই ট্রিক্সটা কিন্তু শুধুমাত্র যেই স্টুডেন্টরা যাদের প্রয়োজন, বিশেষ করে কমপ্লিটিং সেন্টেন্স আছে, তারপরে হোয়াটএভার রাইট ফর্ম অর ভার্ব আছে, বা যে কোনো প্রয়োজনে, অর্থাৎ আপনার জন্য এই ট্রিকটা যে আপনি কি করতে পারেন, যে কোনো কন্ডিশনযুক্ত সেন্টেন্সে থাকুক না কেন, একেবারে ব্যতিক্রম ছাড়া আপনি কি করতে পারেন, এই অক্সিলারি ভার্বের পরিবর্তনটা করে এখানে শুধুমাত্র হেল্প দিয়ে দিবেন। যাই হোক, আর যারা লিখবেন, ওকে, যাদের প্রয়োজনে দৈনন্দিন লেখার প্রয়োজনে লিখবেন, তাদের জন্য এই ট্রিক না, তাদের জন্য এই ট্রিক ব্যবহার করলে আপনার লেখা ডাউন হবে। ওকে, অর্থাৎ এই ট্রিকটা হচ্ছে শুধুমাত্র পরীক্ষার হলে ব্যবহারের জন্য। ওকে, এরপরে দেখি, এরপরে দেখি আমরা পাস্ট টেন্স, অর্থাৎ যখন ইফ যুক্ত, অর্থাৎ ইফ যুক্ত বাক্যটি পাস্ট টেন্সে থাকে। আমরা জানি পাস্ট টেন্স কিভাবে গঠিত হয়। যাই হোক, অর্থাৎ যদি তুমি আসতে, ওকে, আবারও যদি তুমি আসতে 3 ফর্মে লিখেছি পরিবার। এরপরে আমি যেতাম বা আমি যেতে পারতাম, অথবা বইটি নিয়ে আসতে পারতে পরিবার। তার মানে এখানে আর কিছুই না, ওই রকমই, শুধুমাত্র এই ফর্মটা ইউজ করবেন, আর কিছুই না। ওকে, অর্থাৎ উড বা কুড বা মাইট। এখন প্রশ্ন হতে পারে, আপনি বা আমি সবচেয়ে দ্বিধাদ্বন্দ্বে যে ব্যাপারটায় ভুগি, আমি উড দিব নাকি কুড দিব নাকি মাইট দিব। দেখুন, আমরা সাধারণত ছোটবেলা যখন গ্রামার পড়েছি, সাধারণত জেনেছি যে আমরা কি করতে পারি, উড বা কুড বা মাইট যে কোনো একটা দিলেই হলো, রাইট। ওকে, আমি একটা সহজ সমাধান দিতে যাচ্ছি, বা একটা সহজ সমাধান দিচ্ছি। দেখুন, উড আমরা তখনই ব্যবহার করব একটু নিশ্চয়তা বোঝাতে, ওকে, একটু নিশ্চয়তা। ওকে, আর কুড আমরা তখনই ব্যবহার করব অনেকটা অনিশ্চয়তা। ওকে, অর্থাৎ আমরা উড ব্যবহার করতে পারি নিশ্চয়তা অর্থে, আর কুড ব্যবহার করতে পারি অনিশ্চয়তা অর্থে, আর মাইট ব্যবহার করতে পারি হতে পারে, পসিবিলিটি। ওকে, আবার এই পসিবিলিটি কিন্তু কুডেও ব্যবহার করা যায়, অর্থাৎ এই মাইট বা কুড আমরা অল্টারনেটিভ করতে পারি, তবে উড অপেক্ষাকৃত সম্ভব, মানে ব্যাপারটা অনেকটা সার্টেইন। ওকে, আমি যখন প্র্যাকটিক্যালি দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে দেখুন, ওকে, আবার উড কিন্তু আবারও একেবারে অসত্য অতীত বোঝাতেও ব্যবহার হয়ে থাকে। ওকে, এখানে যেমন লেখা আছে, এগুলো আপনারা পারবেন না, এই জন্য আমি আসলে আর লিখতেছি না, কারণ এগুলো আপনারা পারবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আমাদের মূল আলোচনা আরও ভেতরে আছে। ওকে, অর্থাৎ এই পাস্ট টেন্স হলেও কিছুটা ব্যতিক্রম যেগুলো, আমি সেইগুলো আপনাদের দেখাচ্ছি। যদি আপনাদের সময় থাকে এগুলো একটু করে দিতে পারেন। যেমন এখানে আমরা কি, তুমি বইটি নিয়ে আসতে পারতে, যেহেতু অনেকটা নিশ্চয়তা বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি এখানে সাবজেক্ট প্লাস উড ব্যবহার করতে পারি, রাইট। আর এইখানে দেখুন কিছুটা কিন্তু অনিশ্চয়তা, যে আমি যেতে পারতাম, এখানে আপনি কুড ব্যবহার করতে পারেন অথবা মাইট ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। ওকে, যাই হোক, এরপরে আমরা একটু দেখতে পাচ্ছি, আমরা একটু দেখি যে একটু ব্যতিক্রম যেগুলো সেগুলো একটু লক্ষ্য করি, কারণ আমরা তো ওইগুলো পারি বা বুঝি, এই জন্য আমরা একটু ব্যতিক্রমটা একটু লক্ষ্য করি। এখানে অসম্ভব ফলাফল বোঝাতে, অর্থাৎ যেগুলো অসত্য, তার মানে অতীত সম্পর্কে যখন আপনি বলতে যাচ্ছেন কিন্তু অসত্য হয় না, যে আমি যদি রাজা হতাম, সে যদি ধনী হতো, বা আমি যদি তুমি হতাম, বা যদি হতো, বা দেশটি যদি ধনী হতো, তার মানে এই যে হতো বা হতেন বা হতাম, অর্থাৎ যেই সমস্ত বাক্য, অর্থাৎ কন্ডিশনযুক্ত বাক্য কিন্তু শেষের দিকে আছে এইরকম, যে হতো, সরি হতাম, হতেন, হতো, দ্যাট মিন্স আমরা যদি বলি যে সে যদি ধনী হতো, আবারও আমি যদি রাজা হতাম, আবারও
দেশটি যদি রাজা ধনী হতো। তার মানে এই সমস্ত বাক্য আমরা কি করতে পারি, এই পরবর্তী যে বাক্যটি আছে সেই পরবর্তী বাক্যটার জন্য আমরা এই ফর্মটি ব্যবহার করতে পারি সবচেয়ে বেশি, অর্থাৎ উড দিয়েই আমরা করতে পারি। অসত্য অসম্ভব ফলাফল বোঝাতে আমরা উডকে বেশিরভাগ সময় ব্যবহার করতে পারি। আবার চাইলে আপনি কুড ব্যবহার করতে পারেন, তবে উড ব্যবহারটা সবচেয়ে মানে শ্রয় আর কি। তার মানে এই অসম্ভব ফলাফল বা অসত্য মানে অতীত সম্পর্কে অসত্য বাক্য সেন্টেন্স লিখতে গেলে তখন আমরা কি করতে পারি, তখন আমরা এই অংশটিকে লিখব বরাবরের মতোই। এরপরে এই অংশটিকে কি সাবজেক্ট, এরপরে কি লিখব উড, এরপরে হচ্ছে এরপরে আমরা কি লিখব যে মূল ভার্ব, উড লিখব, এরপরে আমরা কি লিখব মূল ভার্ব। একটি দেখিয়ে দিই তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। তবে উডও কিন্তু ব্যবহার করা যায়, তবে আমরা তার ভিন্নতা লক্ষ্য করব। দেখুন, সে যদি ধনী হতো, তার মানে, তবে মাথায় রাখবেন আমি যে জিনিসটি বলিনি, তার মানে এখানে সাবজেক্ট যাই হোক, অর্থাৎ ইফ এরপরে সাবজেক্ট যাই হোক, ভার্ব কিন্তু বি ভার্ব হিসেবে এই ওয়ারই হবে। অর্থাৎ এই অসম্ভব ফলাফল বোঝাতে ভার্ব কিন্তু বি ভার্ব হিসেবে ওয়ারই হবে, অন্য কিছু হবে না। অর্থাৎ অ্যাজ এ বি ভার্ব হিসেবে এই ওয়ারই ব্যবহার হবে, মাস্ট। ওকে, অর্থাৎ সে যদি ধনী হতো, তাহলে আমরা লিখতে পারি কি যে ইফ হি, এখন কি ওয়াজ দিব নাকি ওয়ার দিব, তার মানে ডেফিনেটলি আমি এখানে লিখে রেখেছি হতাম, হতেন, হতো যদি হয় তাহলে ওয়ার হবে, রাইট। তাহলে আমরা লিখতে পারি কি যে হি ওয়ার যদি ধনী হতো, তাহলে রিচ, অর্থাৎ একজন ধনী হতো কি সবাইকে সাহায্য করত, তাহলে উড, এরপরে আমরা কি লিখতে পারি হেল্প, সবাইকে সাহায্য করতো, রাইট। তাহলে আমরা লিখতে পারি যে সবাইকে, অল পিপল, সব মানুষকে সাহায্য করত। আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ এখানে ব্যতিক্রমের ব্যাপারটা হচ্ছে এই ওয়ারের ব্যবহারটা। আমরা সাধারণত জানি এখানে হি এর যেহেতু ব্যবহার হয়েছে ওয়াজ ব্যবহার হওয়ার কথা, অনেকে আমরা জানি। দেখুন, এরপর আমি জাস্ট পুনরাবৃত্তি করছি আপনার সামনে, যেহেতু আমার ক্লাসটা আপনি করছেন এই জন্য। আমি যদি তুমি হতাম পরীক্ষায় অংশগ্রহণ করতাম, ওকে। আবার যদি আপনি নেগেটিভ সেন্সে লিখতে চান তাও সম্ভব, আমি পরীক্ষায় অংশগ্রহণ করতাম না, সেটাও সম্ভব। সেই ক্ষেত্রেও কি ইফ আই এর পরে কি ওয়াজ হওয়ার কথা বা এম হওয়ার কথা, কিন্তু এখানে হবে কি ওয়ার। ইফ আই ওয়ার ইউ, যদি তুমি হতাম, তার মানে আমি যদি তুমি হতাম, ওকে, তাহলে কি পরীক্ষা অংশগ্রহণ করতাম। আই উড, বা কুড দিতে পারেন, নো প্রবলেম। আই উড টেক পার্ট ইন কি এক্সাম, আমি পরীক্ষা অংশগ্রহণ করতাম। পরিবার এই কাজটি আপনার জন্য, এই কাজটি হচ্ছে আপনার জন্য, আপনি করতে পারেন, ওকে। এখন ব্যতিক্রম, তার মানে ব্যতিক্রম আমরা একটু লক্ষ্য করি, ওকে। ব্যতিক্রম হচ্ছে এই, আমরা মাথায় রাখবো যে ওকে, ব্যতিক্রম একটা ব্যাপার আছে, এখানে একটু দেখিয়ে দিই। দেখুন, এই বাক্যটিকে আমরা একটু অন্যভাবে লিখতে পারতাম, অর্থাৎ এই বাক্যের এই ওয়ার যে আছে, এই ওয়ারটিকে আমরা শুরুতেও লিখতে পারতাম, অর্থাৎ ওয়ার, এরপর আমরা কি লিখতে পারতাম হি রিচ ম্যান, যদি সে একজন ধনী লোক হতো, হি উড, এখানে আর কোনো পরিবর্তন নেই, উড হেল্প পিপল, অর্থাৎ মানুষদের সাহায্য করতো। দেখুন, এখন অনেকে বলতে পারেন এর মানেটা কি। অনেকে আমরা যখন রিডিং পড়তে যাই অনেক সময় আমরা ভার্বকে প্রথমে দেখি। আমরা সাধারণত জানি ভার্ব প্রথমে মানে হচ্ছে বাক্যটি হবে, প্রশ্নবোধক হবে, কিন্তু তা নয়। কন্ডিশন, অর্থাৎ অসম্ভব ফলাফল, অর্থাৎ অসত্য, অতীত সম্পর্কে অসত্য বলতে গেলে তখন আমরা মাথায় রাখবো, অর্থাৎ কন্ডিশনযুক্ত বাক্যটি বা এমনি বাক্য আছে হরিবার, তখন শুরুতে ব্যবহার হলে এই ইফ যে আছে, এই অংশটি, অর্থাৎ এই ইফ কনজাংশনটি না হলেও চলবে, ওকে। অর্থাৎ ইফ দরকার নেই, কিন্তু এখানে অর্থটা দিবে কি জানেন, এখানে অর্থটা দিবে এই যদি, অর্থাৎ যখন অক্সিলারি ভার্ব শুরুতে ব্যবহার হচ্ছে অতীতের অসম্ভব ফলাফল বোঝাতে, তখন এই যে অক্সিলারি ভার্বটা শুরুতে ব্যবহার হলেও ওয়ার এর কাজ করবে, অর্থাৎ যদি এর কাজটি করবে। তার মানে আমরা এখানে বলতে পারি এই বাক্যটি আর এই বাক্যটি একই রকম, অর্থাৎ বুঝলাম যে এই বাক্যটির অর্থ যা, এই বাক্যটির অর্থ একই রকম, ওকে। এটাই হচ্ছে এখানকার ব্যতিক্রম। এরপর আমরা একটু লক্ষ্য করি, এরপরে এখানে যা লক্ষ্য করব যে আমরা যখন বাক্যের শুরুতেই লক্ষ্য করব এইরকম, যে বাক্যের শুরুতে ওয়ার আছে ওই যে ওই রকম,
এরপরে হ্যাড আছে, তার মানে হ্যাড থাকলেও হবে, উড দ্যাট আছে, অথবা প্রোভাইডেড আছে। প্রোভাইডেড দ্যাট আমরা কিন্তু লক্ষ্য করি মাঝে মধ্যেই দেখব। তখনও এই বাক্যের অর্থ অর্থাৎ এই যদি, অর্থাৎ এই যদি, ইফ ছাড়াও এই যদি অর্থটা দেয়। অর্থাৎ যখনই বাক্যের শুরুতে দেখবেন যে ওয়ার আছে, অর্থাৎ যদি অর্থ দিয়েছে। যখনই বাক্যের শুরুতে দেখবেন যে হ্যাড আছে কিন্তু প্রশ্নবোধক নাই, তখন তার মানে অর্থটা দিল যদি, উড দ্যাট অথবা প্রোভাইডেড দ্যাট। ওকে, এরপরে আমরা এখানে কিছু উদাহরণও দেওয়া আছে, যেমন উড দ্যাট, অর্থাৎ যদি আই কুড প্লে, ফুটবল খেলতে পারতাম বার্সেলোনা ক্লাবে, অর্থাৎ আমি যদি ফুটবল খেলতে পারতাম, একেবারে অসম্ভব আর কি বিষয় আর কি পরিবার, এরকম বোঝাতে আমরা উড দ্যাট অর্থাৎ যদি এই অর্থটা দিচ্ছে। আবারও দেখুন এখানে লক্ষ্য করুন হ্যাড ব্যবহার হয়েছে। হ্যাড, এখানে হ্যাড যখন ব্যবহার হবে তার মানে যদি অর্থ দিচ্ছে, তার মানে বাক্যের শুরুতেই। এবারে এখানে দেখুন হ্যাড আই দ্য উইংস অফ বার্ড, অর্থাৎ আমার যদি এই যে পাখির থাকতো, পাখা থাকতো, রাইট। হ্যাড আই দ্য উইংস অফ বার্ড, যদি আমার পাখির পাখা থাকতো, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতে পারতাম। ওকে, অর্থাৎ এই হ্যাড এখানে কি অর্থ দিয়েছে? যদি অর্থ দিয়েছে। ওকে, অর্থাৎ এই ক্লাসটি আপনার ছোট ছোট ভাই বোন বা আত্মীয় স্বজন যারা আছে এদের জন্য অনেক বেশি কাজে দিবে। তার মানে কন্ডিশন নিয়ে যাতে এদের আর কখনো ভুল ভ্রান্তি না থাকে সেই সম্পর্কে আপনি একটা সাজেশন দিতে পারেন, এই ভিডিওটি তাদেরকে দিতে পারেন। আর যদি আপনার কাছে দুর্বোধ্য মনে হয় তাহলে সাজেস্ট না করাটাই বেটার। ওকে, এরপরও দেখি, তারপর আমি বাংলা সহকারে যেভাবে দেখিয়েছি আমি আশা করি আপনি সাজেস্ট করবেন আপনার ছোট ভাই বোন যারা আছে, বা আপনি নিজেও আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে প্র্যাকটিক্যালি এগুলোকে ব্যবহার করতে পারেন। ওকে, অর্থাৎ আমরা দেখলাম যে আমরা একটা বাক্যকে ইফ দিয়েও লিখতে পারবো, আবারও আমাদের প্রয়োজনে আমরা হ্যাড দিয়েও লিখতে পারবো। অর্থাৎ শুরুতেই হ্যাড বা ওয়ার আমরা এগুলোকে কি ব্যবহার করতে পারবো। আবারও প্রোভাইডেড দ্যাট এটাও আমরা ব্যবহার করতে পারবো, যদি এটার ব্যবহার কম আছে। ওকে, অর্থাৎ আমরা লক্ষ্য করলাম ব্যতিক্রমও দেখলাম, অর্থাৎ পাস্টে অসত্য বোঝাতে ব্যতিক্রম লক্ষ্য করলাম, রাইট। ওকে, এরপরে আমরা দেখি যে পাস্ট পারফেক্ট। ওকে, অনেকে বলতে পারেন সারা জীবন কন্ডিশনার শিখে আসলাম, আপনি এই 20-25 মিনিটের একটা ভিডিওতে সব কিছু দেখিয়ে দিলেন আর সব কভার আপ হয়ে গেল, ব্যাপারটা কেমন না? আসলেই ব্যতিক্রম আছে। হ্যাঁ, আপনি যখন ব্যবহার করতে যাবেন, আপনার লেখায় স্ট্যান্ডার্ড লেভেলে লিখতে যাবেন, তখন হয়তো বা আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারেন। সেই ক্ষেত্রে আমি আশা করব আপনি এই বাংলা দেখেই শিখুন, বাংলা দেখেই চেষ্টা করুন, আস্তে আস্তে এগুলো ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ কন্ডিশনযুক্ত বাক্যটি যদি পাস্ট পারফেক্টে হয়, আমরা জানি পাস্ট পারফেক্ট কীভাবে তৈরি হয়। ওকে, যদি এই পাস্ট পারফেক্ট কীভাবে তৈরি হয় সে ব্যাপারে আপনার প্রশ্ন থাকে, তাহলে আমি বলবো যে একটু দেখে নিতে পারেন, আমার পূর্বের ভিডিও আছে। ওকে, অর্থাৎ আমরা জানি পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস এরপরে হ্যাড এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট। ওকে, যদি পাস্ট পারফেক্ট হয়, ওকে, তাহলে আমাদের পরবর্তী বাক্যটি কি হবে? সাবজেক্ট হবে, এরপরে কি হবে? উড হ্যাভ হবে, কুড হ্যাভ হবে, অথবা মাইট হ্যাভ হবে, এরপরে ভার্বের 3 ফর্ম, দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এখন আমি এখানে লিখে রেখেছি থাকতো। ওকে, এরপরে আমি লিখে রেখেছি হ্যাড হ্যাড। অর্থাৎ কন্ডিশনযুক্ত বাক্যটি যখন আমরা এমন দেখব যে বাংলা শেষে আছে থাকতো, থাকতো, থাকতো। ওকে, অর্থাৎ মালিকানায় থাকতো এরকম অর্থে, দ্যাট মিনস আমার যদি অনেক টাকা থাকতো, তখন আমরা ভার্ব হিসেবে, একটা ভার্ব হিসেবে অ্যাজ এ পারফেক্ট হিসেবে হ্যাড ব্যবহার করব, আর আরেকটি ভার্ব পার্টিসিপল হিসেবে এই হ্যাড ব্যবহার করব, অর্থাৎ দুইটি হ্যাড ব্যবহার করব। তার মানে একটি বাক্যে এক বা একাধিক হ্যাড ব্যবহার হতে পারে। কিছু কিছু সময় দেখি যে অনেক ব্যতিক্রম 2টা 3টা 4টা পর্যন্ত ব্যবহার করে, হোয়াটএভার, আমাদের ওই পর্যায়ে যেতে হবে না, ওই পর্যায়ে বাক্য আসলে ব্যবহার হয় না। ওকে, অর্থাৎ প্র্যাকটিক্যালি আমরা ব্যবহার করতে পারবো কি, যে এই হ্যাড এবং হ্যাড, অর্থাৎ আমরা একটু দেখিয়ে দিলে আমরা মনে হয় যে খুব বেশি ভালো হবে, কারণ বকবক করে শুধু বলেই যাচ্ছি, অনেকে হয়তো নাও বুঝতে পারেন। ওকে, অর্থাৎ আমার যদি অনেক টাকা থাকতো, তাহলে আমরা কি লিখতে পারি? কন্ডিশন যেহেতু, তাহলে আমরা লিখতে পারি কি, ইফ আই হ্যাড। এই হ্যাড মানে হচ্ছে থাকা, মানে অধিকারে থাকা, হ্যাড। এরপরে কি? এরপরে আবার ব্যবহার করব কি, আমরা জানি যে পাস্ট পারফেক্ট তৈরি হয় কিভাবে, পাস্ট পারফেক্ট টেন্স, যে একটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ এই যে আরেকটি হ্যাড ব্যবহার করছি, এই হ্যাডটি হচ্ছে মূলত এই হ্যাবের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা আবার হ্যাড ব্যবহার করলাম, তারপরে কি, অনেক টাকা, তার মানে আ লট অফ মানি। অর্থাৎ আমার যদি অনেক টাকা থাকতো, এরপরে কি,
ওই যে সাহায্য করতাম, তার মানে আমি বললাম যে যারা ট্রিক, অর্থাৎ যারা ইন্টার লেভেলে আছেন, এইচএসসি লেভেলে আছেন, তারা কি করতে পারেন, এই ট্রিকটা ফলো করতে পারেন। অর্থাৎ সব খালি হেল্প 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 ব্যবহার করবেন। অর্থাৎ এখানে এই টেন্স অনুযায়ী জাস্ট এই উডের ব্যবহারটা হবে উড। ওকে, অর্থাৎ এখানেও কিন্তু এই হ্যাঁ, এইখানেও কিন্তু আমরা লক্ষ্য করছি কি অসম্ভব বোঝাতে, অর্থাৎ একেবারে মানে অসম্ভব বোঝাতে, অর্থাৎ সম্ভাবনা বোঝাতে বা অসম্ভব বোঝাতে আমরা ব্যবহার করতেছি উড। এরপরে কি আমরা জানি যে উড হ্যাভ, কুড হ্যাভ ব্যবহার করব, তাহলে আমরা এখানে উড হ্যাভ। ওকে, উড হ্যাভ, এরপরে কি ভার্বের থ্রি ফর্ম হেল্পড, আমরা সাহায্য করতাম সবাইকে। ওকে, অল পিপল মানে সব মানুষকে আমরা সাহায্য করতাম, হলো তো। অর্থাৎ এখানে হ্যাড এর ব্যবহার, অর্থাৎ দুইবার হ্যাড ব্যবহার করলাম। আবারও এখানেও ঠিক একই রকম, অর্থাৎ এখানে যদি আমরা লক্ষ্য করি যে আমার যদি একটি গাড়ি থাকতো, তাহলে আমরা লিখতে পারি কি যে ইফ, সরি, ইফ আই হ্যাড, থাকতো হ্যাড কি একটি গাড়ি, এখানে আ গাড়ি শুধু কার দিয়ে দিই, একটি কার থাকতো। ওকে, কার, তাহলে কি অনেক এলাকা, ও কার থাকলে তো ঘুরে বেড়ান যায় না ও হ্যাঁ, কার থাকলেও ঘুরে বেড়ান যায়। ওকে, তাহলে আমরা লিখতে অনেক এলাকা ঘুরে বেড়াইতাম, তাহলে এখানে সাবজেক্টটা কিন্তু আমি, রাইট, অনেক এলাকা ঘুরে বেড়াইতাম। তাহলে ওই যে এই রুলস অনুযায়ী আমাদের এই পরবর্তী বাক্যটা হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি যে উড, অথবা আমরা এখানে কুড দিতে পারি, নো প্রবলেম, উড বা কুড, এরপরে কি হ্যাভ, এরপরে ঘুরে বেড়াইতাম, তাহলে কি ভিজিটেড, অনেক এলাকা, তাহলে সরি মেনি ইয়ার্স। অনেকে বিরক্ত বোধ করতে পারেন কারণ আমার টাইপিং, কারণ আমি ইনস্ট্যান্টলি টাইপিং করছি, তো এই জন্য অনেক সময় ভুল হয়। ওকে ওকে, এরপরে অনেক এলাকা কি ঘুরে বেড়াইতাম। ওকে, এই কাজটি আবার আপনার জন্য, আমি আশা করছি যে আপনার জন্য রাখা কাজ অবশ্যই আপনি করে দিবেন। যদি আপনি না করে দেন, এতে করে আসলে আমার মনোক্ষুণ্ণ হওয়ার চেয়েও আপনার ক্ষতি হয় বেশি ওকে, আপনার জন্য কাজ, রাইট, তার মানে এই কাজটি আপনি করবেন। ওকে, অর্থাৎ যদি তার সেই ক্ষমতা থাকতো, আজ তোমাকে সে বাঁচাতে পারতো। ওকে, হয় না, আমরা কিন্তু ওকে আমরা শুধুমাত্র এখানেই ব্যবহার করব না, আমরা প্র্যাকটিক্যালি দৈনন্দিন যা দেখি, অর্থাৎ এরকম রাজনৈতিক, অর্থনৈতিক যে কোনো ব্যাপারেও আমরা কি ব্যবহার করতে পারি। ওকে, এটা গেল যে মালিকানা থাকা অর্থে আমরা দেখলাম যে থাকতো এই ব্যবহার হলে আমরা হ্যাড ব্যবহার করতে পারি, কিন্তু নর্মালি আমরা যেগুলো ব্যবহার করতে পারি সেগুলোকে আমরা দেখব। ওকে, অর্থাৎ যেটা সাধারণভাবে আমরা ব্যবহার করে আসতেছি, আমাদের দৈনন্দিন লেখায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এই ফর্মটি, অর্থাৎ পেপার পত্রিকা বলেন, আইএলটিএস রিডিং প্যাসেজ বলেন, অথবা গার্ডিয়ান, অথবা হোয়াটএভার যা বলেন, সব কিছুতে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই ফর্মটি। অর্থাৎ যেই সমস্ত কন্ডিশনযুক্ত বাক্যের শেষে আপনি দেখবেন করতো, খাইতো, যাইতো, নাচতো। ওকে, অর্থাৎ এখানে নেপোলিয়ন যদি রাশিয়াকে, আবারও নেপোলিয়ন বলতেছি, প্রথমেই ভুল করেছিলাম, এখানে মূলত হিটলার হবে, প্লিজ টেক ইট ইজিলি, কারণ ইনস্ট্যান্টলি করেছি তো এজন্য ভুল হয়েছে। ওকে, আমরা হিটলার লিখব। হিটলার যদি রাশিয়াকে আক্রমণ না করত, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতে যেতে পারতো, তার মানে জিতে যেতে, এটা কিন্তু সত্যি কথা, মানে তারপরেও অসম্ভব যেহেতু সত্যি হয়নি। তাহলে আমরা এই বাক্যটিকে কিভাবে লিখতে পারি? এই বাক্যটিকে আমরা মাথায় রাখবো, যেহেতু করতো, খাইতো, যাইতো, নাচতো, অর্থাৎ এটা কিন্তু অধিকার বোঝাচ্ছে না, রাইট, এটা এমনি স্বাভাবিক কাজকর্ম বোঝাচ্ছে অতীতের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা হ্যাড প্লাস V3 ফর্ম দিব, অর্থাৎ ভার্বের 3 ফর্ম দিব, যে ভার্বটি আছে সেই ভার্বের সাথে 3 ফর্ম দিব। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে হিটলার, হিটলার, ও প্রথমে তো আমাদের কন্ডিশন ইফ দিতে হবে। ওকে, যদি হিটলার, ওকে, যদি হিটলার অর্থাৎ আক্রমণ না করত, হিটলার, তাহলে আমরা লিখতে পারি কি হ্যাড, আক্রমণ না করতো, তাহলে আমরা লিখতে পারি অ্যাটাকড, রাইট, অ্যাটাকড, অর্থাৎ রাশিয়াকে আক্রমণ না করতো। ওকে, তাহলে না করতো যেহেতু, তাহলে আমরা হ্যাড নট দিব। ওকে, হ্যাড নট, তাহলে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে, অর্থাৎ পরবর্তী বাক্যটি আমরা লিখতে পারি কি যে জিতে যেতে পারতো, অর্থাৎ এই হিটলারই জিতে যেতে পারতো, তার মানে আমরা এই হিটলারের প্রোনাউন ফর্ম দেবো। অর্থাৎ যে ব্যাপারটি আমার বলতে খেয়াল নেই, অর্থাৎ এইখানে যদি কোনো নাম ব্যবহার হয়, ব্যক্তি, তখন আমরা মাথায় রাখবো এখানে কিন্তু সেই ব্যক্তি বা নামের প্রোনাউন ফর্ম ব্যবহার করব প্রয়োজনে। ওকে ওকে, তার মানে হচ্ছে হি, অর্থাৎ সে কি জিতে যেতে পারতো, তাহলে সেই ক্ষেত্রেও আমরা
উড হ্যাভ অথবা কুড হ্যাভ দিতে পারি। উড হ্যাভ অর্থাৎ এখানেও কিন্তু এই যে ফর্মটি আছে অর্থাৎ এই ফর্মে হবে, রাইট? একটু লক্ষ্য করি, এই ফর্মে হবে পরবর্তী বাক্যটি। যাই হোক, এরপরে দেখুন, তারপরে উড হ্যাভ এরপরে কি জিতে যেতে পারতো, তাহলে আমরা কি লিখতে পারি যে ওন, অর্থাৎ জিতে যেতে পারতো, জাস্ট এতটুকুই, কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তাহলে আমরা লিখতে পারি যে ইন দ্য সেকেন্ড, জাস্ট একটু এইভাবে লিখছি, প্লিজ টেক ইট ইজিলি, ওয়ার্ল্ড ওয়ার। ওকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি জিতে যেতে পারতো। এরপরে আমরা এখানে দেখছি যে হামাস যদি জিম্মিদের ফেরত দিত, ইসরায়েল যুদ্ধ বন্ধ করে দিত। এই বাক্যটি একই রকম। ওকে, অর্থাৎ এই বাক্যটি আপনাদের জন্য রেখে দিলাম। আমি এই বাক্যটি করি, অর্থাৎ আমাদের যখন প্রয়োজন হয়, আমরা যখন অপিনিয়ন বা ডেইলি যে ডেইলি স্টারের মতো লেখা বা সেখানেও আমরা লক্ষ্য করব এরকম আছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের কথা মতো হামাস যদি জিম্মিদের মুক্তি দিত, দেখুন তাহলে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি কার্যকর করত। এখন আমাদের সমস্যাটা হয় কখন, দেখুন কিছু সময় ধরে নেন এই যদি নাই, ওকে, যদি নাই এইখানে এইরকম আছে, একেবারে ব্যতিক্রম, মানে দিলে, মানে আপনি যখন ট্রান্সলেশন করতে গেলেন দেখলেন যে এরকম আছে, যুক্তরাষ্ট্রের কথা মতো হামাস জিম্মিদের মুক্তি দিলে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি কার্যকর করত বা করতে পারে। পরিবার দেখুন এই যে দিলে, এখানে কিন্তু যদি নাই, এরপরও এই বাক্যটি কি কন্ডিশন, বুঝতে পেরেছেন তো? অর্থাৎ এখানেও কিন্তু কন্ডিশন ভাব চলে আসছে, অর্থাৎ দিলে তার মানে এটা করলে ওটা করতো, রাইট? অনেকে আমরা যখন ট্রান্সলেশন করতে যাই অর্থাৎ বাংলা থেকে ইংরেজি, তখন আমরা এইগুলোর ব্যবহার নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগি। তাই আমি বলে দিলাম, অর্থাৎ কন্ডিশন বোঝালে আপনি কন্ডিশন লিখবেন, সেখানে যদি থাকতে হবে না। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে যুক্তরাষ্ট্রের কথা মতো, প্রথমে আমরা এই যুক্তরাষ্ট্রের কথা মতো এই অংশটিকে লিখে ফেলবো, রাইট? অর্থাৎ যুক্তরাষ্ট্রের কথা মতো আমরা এটাকে যে অনেকভাবে লিখতে পারি, যে অ্যাকর্ডিং টু যুক্তরাষ্ট্রের যে আছে প্রমিসেস আছে বা স্ট্র্যাটেজিস আছে, হোয়াটএভার আমরা এখানে, বা রিকোয়েস্ট বলতে পারি, স্ট্র্যাটেজিস। ওকে, যুক্তরাষ্ট্রের কথা মতো বা স্ট্র্যাটেজিস যা দিতে পারেন, হোয়াটএভার অফ কি ইউএসএ। ওকে, এরপরে আপনি এই কন্ডিশনযুক্ত অংশটিকে লিখবেন, রাইট? যে ইফ, যদি হামাস, ওকে, হামাস কি মুক্তি দিত, তাহলে আমাদের পাস্টে লিখতে হবে, আমাদের এটা মাথায় রাখাটা জরুরি যে আমাদের কিন্তু পাস্টে লিখতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে হামাস, ওকে, যদি মুক্তি দিত, তাহলে আমাদের হ্যাড, যদি মুক্তি দিত, তাহলে মুক্তি দেওয়ার ইংরেজিটা কি, মানে ছেড়ে দেওয়া। ওকে, ছেড়ে দেওয়ার ইংরেজিটা আমরা লিখতে পারি কি, কয়েকভাবে লেখা যায়। আমরা জাস্ট এখানে লিখতেছি এরকম যে ওকে, রিলিফ দিই। ওকে, ওকে, মুক্তি দেওয়া বা ইমানসিপেট দিতে পারি, LIEVED। ওকে, রিলিফড, কাদের, জিম্বিদের, তাহলে হস্টেইজ জিম্বিদের মুক্তি দিত। এরপরে আমরা কি লিখব যে তাহলে এই ইসরায়েল কি যুদ্ধবিরতি কার্যকর করত। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করলাম যে এখানে কিন্তু এই যে অর্থাৎ এই কন্ডিশনে এখানে কিন্তু এই যে প্রথমে সাবজেক্টটা ব্যবহার হয়েছে, পরবর্তী সাবজেক্টও যে এই হতে হবে ব্যাপারটা এরকমও না, অর্থাৎ ব্যতিক্রম হতে পারে, রাইট? অর্থাৎ প্রয়োজনে, আপনার লেখার প্রয়োজনে এই যে পরবর্তী বাক্যর সাবজেক্ট এটা কিন্তু ব্যতিক্রম হতে পারে। যখন আমরা লক্ষ্য করব, অর্থাৎ দেখুন আস্তে ধীরে ধীরে আমরা জানলাম, অর্থাৎ যখন আমরা লক্ষ্য করব যে একজনই, অর্থাৎ দুটি বাক্যের, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট বাক্যের কাজ একজনই করতেছে, তখন কিন্তু আমরা এখানে নাম এবং পরবর্তীতে প্রোনাউন আনবো। কিন্তু যখন আমরা দেখব যে এই দুইটি কাজ একজনের না দুইজনের, তাহলে দুই রকম বাক্যই দিব। তাহলে আমরা লিখতে পারি কি, ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর করত, তাহলে আমরা কি কার্যকর করত, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে ওই রকমই, যে উড বা কুড হ্যাভ ইমপ্লিমেন্টেড, কি ইমপ্লিমেন্টেড আ সিসফায়ার। ওকে, অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর করত, কোথায়, গাজায়। ওকে, গাজা বা গাজা ওয়ার, হোয়াটএভার, অর্থাৎ এখানে কি যুদ্ধবিরতি কার্যকর করতাম। একটু বড় করে লিখলাম। ওকে, আমি লিখবো, কিন্তু আপনার জন্য যে কাজ থাকবে না,
তা তো আর হতে পারে না। এই জন্য আপনার জন্য কাজ আছে, এখানে দিয়ে দিয়েছি যে হামাস যদি জিম্মিদের মুক্তি দিত, ইসরায়েল গাজায় নিরীহ মানুষদের অমানবিক নিধন বন্ধ করত। অর্থাৎ নিরীহ মানুষদের যে আমরা জানি যে যেভাবে নিধন, যেভাবে হত্যা করা হচ্ছে এই অবৈধ রাষ্ট্রটির দ্বারা, তাহলে তারা এটা বন্ধ করত। যাই হোক, এই যে বাক্যটি আছে, এই বাক্যটি আপনাদের জন্য কাজ। ওকে, অর্থাৎ এই বাক্যটি আপনারা করবেন। ওকে, এরপরে ব্যতিক্রম, যদিও আলোচনা করে ফেলেছি, অর্থাৎ ব্যতিক্রমের ব্যাপারে আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। এরপরও বলছি, এই বাক্য যদি এই হ্যাড শুরুতেই থাকে, অর্থাৎ হ্যাড যদি শুরুতেই থাকে, তাহলেও আমরা মাথায় রাখবো যে সেই বাক্যটি একেবারে অর্থাৎ অসত্য অতীতে, অর্থাৎ ওই যে পূর্বে আলোচনা করলাম, তখন কি যদি অর্থ দিবেন। তার মানে হ্যাড শুরুতে থাকলেও কি যদি অর্থ দিবেন, রাইট। আর তখন যদি এই ভার্বের 3 ফর্ম না থাকে, তখন কি উড হ্যাভ ভার্বের 1 ফর্ম হবে। তার মানে সেই বাক্যটি কি হ্যাড থাকলে যে বাক্যটি পাস্ট পারফেক্ট হবে, ব্যাপারটা এরকম না। হ্যাড যদি একা থাকে, তখন কিন্তু মাথায় রাখতে হবে শুধু পাস্ট বোঝাচ্ছে। ওকে, এরপরে কিছু ব্যতিক্রম এখানে আছে, যেমন যদি ওকে অ্যাজ দো বা অ্যাজ ইফ বা অ্যাজ দো হয়, তাহলে অর্থটা দেয় যেন। ওকে, এরপরে যদি দুটি ক্লোজ হয়, সেই ক্ষেত্রে আমরা যা করতে পারি যে যদি এরকম হয় যে প্রেজেন্ট টেন্স, তাহলে অ্যাজ ইফ অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এরপরে পরবর্তী বাক্যটি পাস্ট ইনডিফিনিট হবে। যেমন উদাহরণস্বরূপ আমি লিখে রেখেছি, সারাহা এমন কাজ করে যেন মডেলিংয়ে পিএইচডি করেছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই সমস্ত বাক্য তৈরি করতে গেলে আমরা এই বাক্যটির অর্থাৎ এই যে রুলসটি আছে তার সাহায্য নেব। যেমন সারাহা অ্যাক্টস, সারাহা এমন করে বা কাজ করে যেন অ্যাজ দো বা অ্যাজ ইফ, যেন শি কমপ্লিটেড, অর্থাৎ এই ফর্মটি কি পাস্ট হয়েছে কিন্তু, অর্থাৎ কমপ্লিটেড পিএইচডি অন মডেলিং, অর্থাৎ মডেলিংয়ে যেন সে কি পিএইচডি শেষ করেছে। একই রকমভাবে একটু ব্যতিক্রম আছে অ্যাজ দো বা অ্যাজ দি ওয়াটিভার। যদি আমরা কখনো লক্ষ্য করি যে এইরকম, অর্থাৎ অ্যাজ দো বা অ্যাজ ইফ যুক্ত আমাদের যেন দিয়ে কোনো বাক্য তৈরি করতে হচ্ছে, আর যদি আমরা লক্ষ্য করি যে সেই বাক্যে ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব, তখন আমাদের ভার্বটা শুধুমাত্র ওয়ারই হবে। তার মানে কন্ডিশনে আমরা লক্ষ্য করলাম 3টি ভার্ব, একটি হচ্ছে হ্যাড, আর একটি হচ্ছে আমরা দেখলাম যে এই ভার্ব, অর্থাৎ ভার্বের 1 ফর্ম অথবা কি 2 ফর্ম, অথবা আমরা দেখলাম যে ওয়ার, অর্থাৎ এছাড়া আর কোনো বি ভার্ব ব্যবহার হতে দেখলাম না, রাইট। বি ভার্ব এইগুলোই ব্যবহার হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে শুধুমাত্র বি ভার্ব হবে। যেমন এখানে আমরা একটু লক্ষ্য করি যে ওকে, ধরে নিলাম যে রহিম ওয়ার্স পোশাক পরে, ওয়ার্স ওকে, না এইখানে তো এটা নাই, সরি, এখানে আমাদের হচ্ছে সে এমন পোশাক পরে, রাইট। প্লিজ টেক ইট ইজিলি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে হি ওয়ার্স, অর্থাৎ এখানে এই অর্থটা দিচ্ছে কি ক্লথ, এমন পোশাক পরে, এমন পোশাক পরে কি অ্যাজ ইফ যেন কি এটা শীতকাল, তাহলে ইট ওয়ার, এখানে তার মানে বি ভার্বটা ওয়ার হবে, উইন্টার। বুঝতে পেরেছেন? অর্থাৎ এইখানে কি এই যে অর্থাৎ অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরবর্তী বাক্যটি কি যদি বি ভার্ব ব্যবহার করতে হয়, তাহলে আমাদের ব্যবহার করতে হবে ওয়ার। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ সে এমন কাজ করে যেন সে পাগল। ওকে, আবারও আমরা লক্ষ্য করব যদি এখানে পাস্ট টেন্স হয়, অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দো এর পরবর্তী বাক্যটা পাস্ট পারফেক্ট হবে। আমরা অনেকে জানি, এগুলোর ব্যবহারও করেছি। এখানে আপনার জন্য কাজ হচ্ছে, এখানে আপনি 2টি বাক্য তৈরি করবেন অথবা একটি বাক্য তৈরি করবেন। এখানেও আপনার জন্য কাজ, এটা আমি করলাম না। ওকে, সময় স্বল্পতার ব্যাপার আছে, আবারও অনেকক্ষণ ইতিমধ্যে হয়ে গিয়েছে। ওকে, এখন প্রশ্নটা হতে পারে এই যে এগুলো শিখলাম, আমাদের জানা ব্যাপার, এরপর আবার জানতেছি এর কারণ কি। দেখুন, এর কারণ একটাই, তা হলো এতদিন জেনেছেন শুধু এক্সামের জন্য, আজকে জানলেন যে লেখার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজেই, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে। এবং আপনি লক্ষ্য করবেন যে কি পরিমাণ বাক্য বিশেষ করে আইএলসে এবং গার্ডিয়ানে ব্যবহার হয় এই কন্ডিশনযুক্ত এই ফর্মটি অনেক বেশি ব্যবহার হয়, অনেক বেশি। সেই ক্ষেত্রে ওই যে বললাম
কন্ডিশনযুক্ত বাক্য। অনেক সময় ইফ থাকে, ইফ না থাকলেও আপনাকে বুঝে নিতে হবে। যদি শুরুতেই ভার্ব থাকে তখন আপনাকে বুঝে নিতে হবে। যাই হোক, আশা করছি আপনাদের জন্য রাখা কাজ, অর্থাৎ আমি প্রথমে দেখিয়ে দিলাম। ওকে, শুরুতে আবারও যাই। অর্থাৎ আজকে আমরা দেখলাম যে কন্ডিশন কিভাবে আমাদের দৈনন্দিন ইংরেজিতে ব্যবহার করব। আমরা জানি যে এগুলোর ব্যবহার সম্পর্কে আমরা ইতিমধ্যেই অবগত। আমরা প্রথমে দেখলাম যে কিভাবে আমরা প্রেজেন্ট টেন্স থাকলে পরবর্তী বাক্যটিকে সাবজেক্ট প্লাস উইল বা ক্যান অথবা মেই দিতে পারি। তবে একটু নিশ্চয়তা বোঝাতে আমরা উইল ব্যবহার করতে পারি। ওকে, আর একেবারে পসিবিলিটির সম্ভাবনা বোঝাতে আমরা ক্যান ব্যবহার করতে পারি। ঠিক একই রকমভাবে এই ক্ষেত্রেও, অর্থাৎ এই ক্ষেত্রেও উডের ব্যবহার, কুডের ব্যবহার একই সেন্সে ব্যবহার হবে। আর মাইট বা কুড আপনি আরেকটা অল্টারনেটিভ হিসাবে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এরপরে আমরা দেখলাম যে যদি এরকম হয় কন্ডিশনযুক্ত অংশটি হতাম বা হতেন বা হতো অসম্ভব ফলাফল বোঝাতে, তখন আমরা কি দেখলাম যে ভার্ব হিসেবে আমরা ওয়ার ব্যবহার করব। আর পরবর্তী যে বাক্যটি আছে, পরবর্তী বাক্যটি সেই নিয়ম অনুযায়ী উড হবে বা কুড হবে। এরপরে কি ভার্বের বেস ফর্ম ব্যবহার হবে, এরপরে যা যা আছে তা হবে। আর ব্যতিক্রম দেখলাম যদি শুরুতেই এরকম হয় যে এই যে অক্সিলারি ভার্ব ব্যবহার হচ্ছে, অর্থাৎ শুরুতেই যদি কন্ডিশনযুক্ত অক্সিলারি ভার্ব ব্যবহার হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে এখানে কি আছে, যদি আছে, রাইট। তখন আমাদের পরবর্তী বাক্যটা কি হবে, এই সবসময় লক্ষ্য করব যে এইরকম হবে, অর্থাৎ উড বা কুড এরপরে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ পাস্টে হবে, রাইট। ওকে, এরপরে আমরা দেখলাম যে পাস্ট পারফেক্ট, অর্থাৎ পাস্ট পারফেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপর ভার্বের থ্রি ফর্ম হবে পরবর্তী বাক্যটি। এরকম যে থাকতো যদি হয় এরকম হ্যাড, অর্থাৎ আপনাকে আমি ইতিমধ্যে কাজ দিয়েছি, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কি হ্যাড দুইবার ব্যবহার করব থাকা অর্থে। অর্থাৎ যদি এরকম হয় যে একটি হ্যাড আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ভার্বটি আছে, অর্থাৎ এই হ্যাভ হবে না, এই হ্যাভ হবে না এখানেও, বা এখানেও কিন্তু বেস ফর্ম হবে, উড বা কুড বেস ফর্ম হবে। ওকে, একটি যদি হ্যাড থাকে, আবার যদি দুইটি হ্যাড থাকে তখন কিন্তু এইভাবে হবে। ওকে, আমি দেখিয়ে দিয়েছি। এরপরে নর্মাল বাক্য, অর্থাৎ করতো, খাইতো, যাইতো, নাচতো, গাইতো বা এটা ওটা অসম্ভব যে কোনো জিনিস অতীতে বোঝাতে আমরা যখনই এই হ্যাড ব্যবহার করব, অর্থাৎ ভার্বের থ্রি ফর্ম, এরপরে এই পরবর্তী বাক্যটি সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, এরপর ভার্বের থ্রি ফর্ম ব্যবহার হবে, এরপরে বাদ বাকি অংশ যা আছে তা। অর্থাৎ এখানে এই কাজটি আপনাকে দেয়নি, এটা উজ্জ্ব, অর্থাৎ আপনি করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, তবে এই কাজটি আপনাকে দিয়েছি। ওকে, এই কাজটি আপনাকে দিয়েছি, আর এটা আমরা করেছিলাম। এখানে আমি যে রিলিফট, অর্থাৎ অব্যাহতি দেওয়া বা মুক্তি দেওয়া, আপনি অন্য কিছু ব্যবহার করতে পারেন। ওকে, এরপরে আপনার জন্য যে রাখা কাজ, এই কাজটি অবশ্যই আপনি করবেন। ওকে, আজান দিয়ে দিয়েছে, আমাকে শেষ করতে হবে। ব্যতিক্রম দেখলাম যদি হ্যাড শুরুতে থাকে, অর্থাৎ যদি অর্থ দিবে। এরপর আমরা দেখলাম যে অ্যাজ দো, অ্যাজ ইফ। এখন আপনাদের জন্য যা বাকি আছে তা হলো আনলেস বাকি আছে, অর্থাৎ কন্ডিশন হিসেবে অর্থ দেয়। আরেকটা হচ্ছে ইন কেস বাকি আছে। ওকে, আনলেস এবং ইন কেস এইগুলোর ব্যবহার আমি একদিনকে দেখিয়ে দিব, তাহলে আর আশা করছি সমস্যা থাকবে না। ওকে, এই দুটাই আছে, এছাড়া আর নেই। যাই হোক, আজ আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আশা করছি আপনি আপনার জন্য রাখা কাজ করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।